হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে যে, মানে ধরেন আমেরিকার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, আবার ইন্ডিয়ার সাথে আমরা বলছি খুব ভালো সম্পর্ক চাই, ইন্ডিয়াও বলছে সম্পর্ক ভালো চাই, মুসলিমদের থেকে আমরা অনেক পরিবর্তন চাই, আমরা চায়নার সঙ্গেও ভালো সম্পর্ক চাই, আমরা আমাদের নীতিটাই এরকম যে সবার সাথে ভালো সম্পর্ক আসলে গড়ে দিতে হয়, কিন্তু ওইসব দেশে আলাদা আলাদা ইন্টারেস্ট আছে, আমাদের দেশের মানুষের মধ্যে অনেক আলাদা, যে আমরা কি আমেরিকা যা চায় তাই সম্পূর্ণ মানতে হবে, চায়না, মানে আমি ভারতীয় নাগরিক হিসেবে আপনার কাছে জানতে যাচ্ছি যে এই যে বাকি দুই দেশ, এটা আপনাদের সঙ্গে রিলেটেড, যে বাংলাদেশ নিয়ে কি হবে, চাইনার সাথে কি হবে, আমেরিকার সঙ্গে কি হবে, ইন্ডিয়ার চোখে ব্যাপারটা কেমন আমি একটু বোঝার চেষ্টা করছি। প্রথমত আপনার কাছে কি মনে? দেখুন, ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়া ও আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা চলছে, যদিও এখনো কোনো বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু সে নিয়ে অনেক দর কষাকষি চলছে, এখনো সেরকম হয়নি। কিন্তু আপনি যদি জিও পলিটিক্যাল সিনারিও দেখেন, তাহলে সেই অর্থে এই মুহূর্তে ভারতে একটা ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে, যে সম্মেলনে সংযুক্ত আমির শাহী বনাম আপনার যে ইরান, প্রচন্ড বাকযুদ্ধ হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত কোনো যৌথ বিবৃতি হওয়া যাচ্ছে না। এবং সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ভারতের ভূমিকা অনেকটা আমেরিকার দিকে ঝুঁকে আছে, ঝুঁকে নেই যে তা না। কারণ বাংলাদেশের যে ঘটনা ঘটছে, পট পরিবর্তন ঘটছে, এই মুহূর্তে বাংলাদেশ বিষয়টা ভারত অনেকটাই আমার মনে হয় অনেকটা, আমি বলবো যে উপেক্ষা করে রয়েছে বা ছেড়ে দিয়েছে, যেটা যেরকম ঘটছে ঘটুক। পরে মানে এই মুহূর্তে ভারতের কাছে আমার মনে হয়েছে কতটা সাম্প্রতিক সময়ের দিক থেকে বাংলাদেশিরা মনে করেন যে ভারত সবসময় বাংলাদেশ নিয়ে ভাবছে। ভারতের ভাবনার বিষয় এত বেশি এখন, বাংলাদেশটা অনেক পিছিয়ে গেছে ভাবনা, মানে অগ্রাধিকারের দিকে। এটা যেমন হচ্ছে হোক, তখন তারপরে দেখা যাবে বাকি বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার পর বাংলাদেশের বিষয়টা তখন হয়তো ভাবা যেতে পারে। বাংলাদেশকে একটা বিশেষ কোনো বিরাট গুরুত্ব দিচ্ছে ভারত, এরকম কোনো ব্যাপার না। ধন্যবাদ দাদা। আমি একটু স্যার মোহাম্মদ মাহবুবের কাছে যেতে চাই। মোহাম্মদ ভাই, আমরা আপনার আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ফারাক্কা 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 একটা অনেক বড় ইস্যু, বাংলাদেশ ফারাক্কা ব্যারেজ নির্মাণ করছে, আবার চীন তিস্তা প্রকল্পে ইনভেস্ট করতে পারে শোনা যাচ্ছে, যদিও আমেরিকার সঙ্গে বাংলাদেশ একটু শক্তিশালী চুক্তি। আপনাকে আমি মনে করে দিতে চাই, শেখ হাসিনার জন্য এটা মেনটেন করা খুব কষ্টকর হয়েছিল, তিনি একবার চাইনার দিকে হেলেন তো আবার পরে ইন্ডিয়ার দিকে হেলতে হয়, এরকম একটা দোটানার মধ্যে তাকে থাকতে হয়েছে, আমেরিকার সঙ্গে তাকে দূরত্ব রাখতে হয়েছে। এখন তারেক রহমানের জন্য কতটা টাফ এই জিও পলিটিক্সটাকে ঠিক রাখা এবং আমাদের স্বার্থ সমুন্নত রেখে কতটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছে বাংলাদেশ, আপনার কাছ থেকে বিশ্লেষণটা একটু জানতে চাই। গতকাল নিশ্চয়ই আমাদেরকে কয়েকটা মিনিট সময় দিবেন না, দাদাকে ডিনার না করিয়ে আমরা বসিয়ে রেখেছি। আমি আরেকটা প্রশ্ন দাদার কাছ থেকে জানবো, এই ইস্যুটা তোমার কাছ থেকে যেহেতু জানবো, আমি শুরুতে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। আমি আপনাকে একটু ধরিয়ে দিই যে ফারাক্কা দিবস শনিবার, ফারাক্কা দিবস সম্ভবত শনিবার, সেদিনে কিন্তু ঢাকা শহরে বিএনপির দলীয় প্রোগ্রাম থাকে, সবসময় থাকে, আগে ছোটখাটো হতো, এবার এবার বড় পরিসরে প্রোগ্রাম আয়োজন করেছে তারা ইন্ডিয়ান ইনস্টিটিউশনে। এই সবকিছু মাথায় রেখে জিও পলিটিক্স মেনটেন করা বাংলাদেশের জন্য এখন কতটা কঠিন হয়েছে, সৈয়দ মোহাম্মদ। জি ধন্যবাদ। না, এটা তো এখনো কঠিন, অতীতও কঠিন, ভবিষ্যতও কঠিন থাকবে। উইনস্টন চার্চিল একটা কথা বলতেন যে একটা দেশের পররাষ্ট্রনীতি কখনো স্থির থাকে না, স্ট্যাগনেন্ট থাকে না, এইটা সময় থেকে সময় ভ্যারি করে। দেশের স্বার্থ আগে। ধরেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় চীন শুধু আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেনি, চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর। তো সেই হিসাবে যদি ধরেন কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতার কথা যদি বলেন, তাহলে আমেরিকার পাশাপাশি চীন আন্তর্জাতিক রাজাকার নাম্বার 2 নম্বর রাজাকার দেশ। কিন্তু শেখ হাসিনা 96 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বিদেশ সফর ছিল চীন। কারণ ততদিনে গঙ্গা যমুনার পানি অনেক গড়িয়েছে, পদ্মার পানি, চীনের সঙ্গে আমাদের নানা রকম সম্পর্ক করতে হয়েছে, যেরকম ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, কিংবা তারও আগে ধরেন যখন বিশ্ব 2 ভাগে বিভক্ত ছিল, মানে পরাশক্তিগুলো, একটা ন্যাটো আর একটা ওয়ার্স প্যাক্ট, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট দেশগুলো ওয়ার্স প্যাক্ট, আর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডারা, ইউরোপ, পশ্চিম ইউরোপরা মিলে আপনার ন্যাটো। তো সেই সময় তো
আমাদের এই উপমহাদেশ না, বিশ্বের অন্যতম সফল আমি বলবো রাষ্ট্রনায়ক। এখন যারা বর্তমান মোদী সাহেবরাও দাবি করে বা আমাদেরও অনেকে দাবি করে, এগুলো বোগাস কথা। এবং ভারতে যে গণতন্ত্রের এখনো যে অন্তত ডক্টর রামচন্দ্র গুহার ভাষায় যে অ্যাটলিস্ট 50% ডেমোক্রেসি আছে, অন্তত 5 বছর পর পর প্রদেশ এবং লোকসভায় ভোটে যেতে হয় মানুষের কাছে, বারবার আপনার কখনো জোট করতে হয়, কখনো একা যেতে, যে কোনো দল। তো তার জন্য তো আপনার জওহরলাল নেহরুর একটা অসাধারণ অবদান। তিনি, আমি এটা আমার মুখ থেকে না, ইন্দিরা গান্ধীকে যে পার্লামেন্টে আনসিটেড করেছিল আপনার বিখ্যাত একটা কেসে, এখনকার যে আন্দোলন করেন বুদ্ধিজীবী প্রশান্ত ভূষণের বাবা, নিশ্চয়ই গৌতম দা জানেন, শান্তিভূষণ চক্রবর্তী খুব নামকরা আইনজীবী ছিলেন, জনতা সরকারের আইনমন্ত্রীও ছিলেন। ইন্দিরা গান্ধীকে সিটিং প্রাইম মিনিস্টারকে এলাহাবাদের হাইকোর্ট বলেছিল তার আসন শূন্য। উনি বলেছিলেন যে হাজার আইন কানুন বানান, নির্বাহী প্রধান যদি আন্তরিক না থাকে তাহলে সেই দেশে অন্যান্য প্রতিষ্ঠান দাঁড়ায় না। তো সেইটা জওহরলাল নেহরু করেছিলেন, যার ফলে ভারতে গণতন্ত্রের অ্যাটলিস্ট একটা কাঠামো দাঁড়িয়ে আছে, এটা ভালো দিক। জওহরলাল নেহরু, মার্শাল টিটো, ওনারা মিলত জোট নিরপেক্ষ আন্দোলন করল। সুতরাং এইটাকে খুব শার্পলি হ্যান্ডেল করতে হবে। তার আগে গৌতম দা যেহেতু কমিউনিস্ট পার্টিগুলো এবং বিজেপির যেটা ইডিওলজিক্যাল অর্গানাইজেশন বা তাদের গার্ডিয়ান অর্গানাইজেশন আরএসএস এর কথা বলেছে। আরএসএস 1925 সালে হয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টি হয়েছিল 1920 সালে। হ্যাঁ, এটা সত্যি যে আরএসএস এর বিকাশের, এবং আমাদের বাংলাদেশেও পূর্ব পাকিস্তানও কমিউনিস্ট পার্টি হয়েছিল 1948 সালে ভারত বিভক্তির পরে, এবং জামাত ইসলামও হয়েছিল 47 সালে। তো দুই দেশেই কমিউনিস্ট পার্টির ক্ষয়িষ্ণু অবস্থাটা জনগণের দুর্দশা বাড়িয়ে দিয়েছে, এবং তিন দেশেই মানেন আর না মানেন, মহাত্মা গান্ধী কিংবা গোলওয়ালকার, দীনদয়াল উপাধ্যায়, সরি মহাত্মা গান্ধী না, মার্জনা করবেন, মোহাম্মদ আলী জিন্না, মুসলিম লীগের যে দ্বিজাতি তত্ত্ব, একটা অন্ধ মানবতা বিরোধী তত্ত্ব, ধর্মের ভিত্তিতে দেশ। আবার আরএসএস 1935 সালে বলেছিল স্বাধীন ভারতের শত্রু হবে দুটো গোষ্ঠী, একটা মুসলমান, একটা হিন্দু। এবং তার বিরুদ্ধে দাঙ্গা চললেও মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আপনার মৌলানা আজাদ, বল্লভভাই প্যাটেল সহ তারা একটা অসাধারণ ভূমিকা নিলেন। বাইরে যখন রক্তপাত হচ্ছে, একে অপরের ধর্ম দেখে খুন জবাই করছে, কেউ নারায় তকবীর বলে, কেউ জয় শ্রীরাম বা বন্দে মাতরম বলে, তখন ভারতের সংবিধান বলল যে না, আমরা ধর্মনিরপেক্ষ ভারত বানাবো, যারা চলে গেছে, আমরা ঠেকাতে পারিনি, যারা আছে তাদের নিয়ে। সেই রাজনীতি তো ভারতেও নাই। ভারতেও তো আমরা শুনি যে ধর্মের ভিত্তিতে ভারত হবে, হিন্দুস্তান, হিন্দু, এই হবে ভারত। যার ফলে ভারতের এই সাম্প্রদায়িক রাজনীতি আমাদের দেশের সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহিত করে, আমাদের দেশের সাম্প্রদায়িক রাজনীতি উৎসাহিত হয় ভারতের সাম্প্রদায়িক রাজনীতি। যে কারণে যেভাবেই বলুক, আমি একজন গণতন্ত্রে বিশ্বাসী মুক্ত মনা মানুষ হিসাবে মনে করি বিজেপির এই বিশাল জয় নিশ্চয়ই কোনো প্রগতিশীল মানুষকে সুখী করবে না। হ্যাঁ, এর অনেক কারণ থাকতে পারে, মমতা ব্যানার্জিদের নানা দুর্নীতি, অত্যাচার, দলীয়করণ, তার ভাস্তার অত্যাচার, আমাদের এখানে যেরকম শেখ হাসিনার পরিবারতন্ত্রের দুর্নীতি, দুঃশাসন। তো যাই হোক, আমি বিশ্বাস করি ভারতের কংগ্রেস, ইভেন ক্ষয়িষ্ণু বামপন্থীরা বা মমতারাও লড়াই করবে। আর আমাদের বাংলাদেশের মানুষদের, ইভেন আপনারাও দায়ী মিডিয়ার, সব বাদ দিয়ে খালি পশ্চিমবঙ্গের খবরই প্রচার করেন। বিজেপি যে আরো 2টা প্রদেশে হেরে গেছে সেগুলো আপনারা গুরুত্ব দিয়ে আনেন না। মানে আপনাদের কাছে ইন্ডিয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যন্ত। পশ্চিমবঙ্গের একটা মুখ্যমন্ত্রী কি বললো না বললো কি এসে যায়? ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট তো 14 সাল থেকে মোদি আছে, এবং শেখ হাসিনাকে রাখার আগে ভারতে তো সর্বদলীয় বৈঠক হয়েছে, এবং তারা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে তারা আতিথ্যতা দেবেন। আর এখন যেটা আপনি যে কারণে আমি শেষ করি, প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হতে হবে যার যার দেশে। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার বিশ্বাস, ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা ব্রিটিশদের রেখে যাওয়া গুড়। ব্রিটিশরা যে জায়গায় দেশ ছেড়েছে তার আগে একটা গুড় লাগিয়ে গেছে। গুড় লাগানোর গল্প জানেন তো, যে একটা
লোক শয়তান গুড় লাগিয়েছিল, গুড়ের পাশাপাশি পিঁপড়া এসেছিল বিয়ের আসরে, পিঁপড়া দেখে বিড়াল এসেছিল, বিড়াল দেখে কুকুর এসেছিল, কুকুরে দেখে শিয়াল জড়ো হয়েছিল, মাঝখান থেকে বিয়েটাই পণ্ড হয়ে গেছে। তো সুতরাং ব্রিটিশরা যেখানেই করেছে, প্যালেস্টাইনে গিয়ে গুড় লাগিয়ে দিয়েছে, দুইটা দেশ করে দিয়ে আসতে পারত, ইহুদিদের জন্য একটা, মুসলিমদের জন্য একটা। আমাদের এখানে এই হিন্দু মুসলিম করে দিয়ে গেল, যার ভোগ আমরা সবাই করছি কম বেশি। তো সেখান থেকে কিভাবে উত্তরণ, এটাই চ্যালেঞ্জ আজকে। আর বাংলাদেশের প্রসঙ্গ দেখেন, বঙ্গবন্ধু যখন ওআইসি সম্মেলনে 74 সালে জয়েন করলেন, কারণ ওনার মাথায় ছিল যে মধ্যপ্রাচ্য যদি আমাকে স্বীকৃতি না দেয়, আমার এই যে এত অশিক্ষিত ম্যান পাওয়ার বা আধা শিক্ষিত, তাদের আমি কোথায় পাঠাবো, এবং সেই জন্য উনি ওআইসিতে গেলেন। এবং আপনি বোধহয় যে আপনারা জানেন, ভারতে তখনকার হাই কমিশনার সাহেব অনুরোধ করেছিল, উনি বলেছিলেন শেখ মুজিব কোন দেশে কি করবে তার দেশের স্বার্থ অনুযায়ী করবে। এটাই হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব। তার মতো আর সাহসী বাঙালি আর আসবে কিনা আমার সন্দেহ। কারণ যিনি ইন্দিরা গান্ধীর মতো অত মহিষী স্টেটস ওমেনের সামনে বলেছিল, ইউর এক্সেলেন্সি, হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি। এবং ইন্দিরা গান্ধীকেও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, 3 মাসের মধ্যে ভারতের সৈন্য বাংলাদেশ থেকে চলে এসেছে, সরে গিয়েছি, তারপরে নানা উত্থান পতন সত্য। তো আপনি যেটা বলছেন, আমরা তো এই চ্যালেঞ্জ বর্তমান সরকারকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। আমরা অলরেডি তো এক পেশে হয়ে গেছি। ইউনূস সাহেব যে বিষ আমাদের দিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামি চুক্তি, তো সেখান থেকে কি উত্তরণ হবে আমি জানি না। তবে আমি মনে করি ভারত এবং বাংলাদেশ দুটি দেশেরই যার যার স্বার্থ রেখে আপনার সুসম্পর্ক রাখতে হবে। কারণ আমরা এক্সট্রিম প্রতিবেশী, একদম জানলা খুললেই ভারত, ভারত থেকে জানলা খুললেই আমরা, অ্যাটলিস্ট 4000 কিলোমিটার। আর আমি এখানে আরেকটা বলে আমার কথা শেষ করি এই পর্যায়ে, একটা অপপ্রচার এখানকার মৌলবাদীরা চালাচ্ছে যে শুভেন্দু মজুমদার কাঁটাতারের বেড়া দিচ্ছে। কাঁটাতারের বেড়া একটা চলমান প্রসেস, দীর্ঘদিন ধরেই হচ্ছে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের জেদাদির জন্য উনি হয়তো অনেক কিছু করেননি। আর আমি মনে করি আমার বাড়ির থেকে আমি দেয়াল দেবো, আরেক প্রতিবেশীর কি খেয়াল রাখতে হবে, নো ম্যানস ল্যান্ডে দিচ্ছে কিনা, নিশ্চয়ই দিচ্ছে না। আমি তো মনে করি বাংলাদেশ সরকারেরও বেড়া দেওয়া উচিত, তাহলে দুই দেশের চোরাচালানটা কমবে, দুই দেশে অবৈধ অনুপ্রবেশ কমবে, তাহলে বর্ডারে কিলিং কমবে। এইটা নিয়ে যারা অপপ্রচার করছে, ভারত বিরোধিতা করছে বাংলাদেশে, তারা হচ্ছে আপনার গণতন্ত্রকে সুসংহত দেয় না। এবং এরকম উস্কানি ওই পাশেও আছে, ভারতেও আছে। আপনি একটা কথা মনে রাখবেন, গৌতম দা জানে কিনা, 93-94 সালে আমাদের বাংলাদেশে আমরা ছাত্র আন্দোলনের স্লোগান দিতাম, গোলাম আজম আদভানি দুই ভাই, এক দড়িতে ফাঁসি চাই। কারণ তখন আদভানি বাবরি মসজিদ ভাঙার জন্য রথযাত্রা করছে, আর এখানে গোলাম আজমের বিচারের জন্য আমরা জাহানারিমার নেতৃত্বে গণ আদালত করছি। কাজী ভারতেরও যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরা তার সাফল্য কামনা করি কংগ্রেস সহ অন্যান্য দলগুলোর নেতৃত্বে। আমাদের এখানেও আমরাও চাই আমাদের এই মৌলবাদ বিরোধী আন্দোলন তীব্র হোক। তবে যেহেতু ভারতে এখন বিজেপির সরকার, নিশ্চয়ই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে, আমাদেরও স্বার্থ বজায় রাখতে হবে। আবার ভারতেরও যাতে আমাদের এখান থেকে কোনো ভারত বিরোধিতার নামে জঙ্গিবাদকে আমরা এখানে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় না দিই, সেটাও আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে সতর্ক থাকতে হবে। জি মোহন ভাই, আমি আরো একাধিক বিষয় নিয়ে আপনার কাছে আসবো। আমি গৌতম দাকে একটু আজকে রাতের জন্য মুক্তি দিতে চাই, গৌতম দার কাছে যাব। তার আগে আমি দুটা কমেন্টে একটু 1 মিনিটের বেশি সময় নেব না। আমরা তো খুব বিপাকে আছি বাংলাদেশে আজকে কয়েক বছর ধরে, আওয়ামী লীগ সরকারের সময় আছি, ইউনূস সরকারের সময় আছি, এখনো আমরা একটা বিপাক পরিস্থিতিতে। একজন গৌতম দাকে একটা আমার জন্য একটা তদবির করেছে। তদবিরটা হলো, গৌতম দাদা আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে এই পূর্ণিয়ার অনুষ্ঠানে না আসার জন্য। কারণটা খুব ইন্টারেস্টিং, কারণ এরা কৌশলে আওয়ামী লীগ বিরোধী, এদের কাছে দেশ ধ্বংস করে দিয়ে হলেও আওয়ামী লীগ লুটতে হবে, এরা এমনই কৌশলী লাল বদল। আর দিন রাত আমরা গালি খাচ্ছি অন্য ফ্রন্ট থেকে যে এরা আওয়ামী লীগের দালাল, আর আওয়ামী লীগের লোকজন বলছে আমরা লাল বদল। খুবই আমাদের এই দুর্ভাগা সাংবাদিক আমরা
আমরা আওয়ামী লীগ সময় কি অবস্থায় কাটিয়েছি, ইউনূস সরকারের সময় সব দলে রয়েছে, এখন বিএনপি সরকারের একই রকম অবস্থা। আর মামুন ভাইয়ের কাছে সুপ্রিম কোর্ট ইলেকশন নিয়ে একজন জানতে চেয়েছে যে একেবারে সব রকম ইলেকশন করে 33ও পাশ করতে পারলো না, একটা খুবই লজ্জাজনক নির্বাচনের নজির মানে সুপ্রিম কোর্ট হলো। আমি মামুন ভাইয়ের কাছে বিষয় যাবো, দাদার কাছে যেতে চাই। দাদা, দর্শকেরও প্রশ্ন, আওয়ামী লীগ নিয়ে দর্শক আপনার কাছে জানতে চায়, যেহেতু আওয়ামী লীগের লোকজন আপনার দেশে, অনেকে বলছেন বাংলাদেশে একটা প্রচারও আছে, আমি দেখেছি যে যারা ওই এনসিপি ঘরানার তাদের একটা প্রচার আছে যে পশ্চিমবঙ্গ যে অবৈধ অনুপ্রবেশকারী ফেরত দিবে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তারা কি কোনো চাপে আছেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগ তার কৌশলে কি বিশেষ করে পরিবর্তন এনেছে? কারণ দেশে আমরা নানান রকম মিছিলের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আগের চেয়ে বিএনপি গভর্নমেন্ট আসার পরে 2 মাস যেমন ছিল তার চেয়ে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছে কি খবর আছে দাদা? আমি এটুকুর মধ্যে দিয়ে আজকে আপনাকে মুক্তি দিতে চাই। আপনি তো প্রায় গোটা 10 প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, দেখুন আমি তো কোথায় যাব কি না যাবো সেটা আমার সিদ্ধান্ত। আমি, আপনি যেখানে জারি হন, আর আপনি যদি সকলেরই দ্বারা একটা চিহ্নিত হয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। সুতরাং এগুলোকে উপেক্ষা করাটাই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি তো আমার কথা বলবো, তাই না? আপনি যদি ধরুন আওয়ামী লীগ বিরোধীও কথা বলেন, আমি তো কোনো বিরোধী, আমি বাস্তব অবস্থা আমার মতো করে যা বুঝি, আমি কোনো দল করি না, ভারতে কোনো দল করি না। ভারতে যতগুলো স্বীকৃত রাজনৈতিক দল, অনেকের ধারণা বাংলাদেশের মতো এখানে বলে আপনি অমুক দলের সমর্থক। কোন দলেরই সমর্থক নই, কোন দলেরই, সব দলেরই বিরোধী, সব দলেরই সমর্থক। যাই হোক, এটাকে আমার মনে হয় না খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এক, দুই হচ্ছে যে আহ, আপনি যেটা প্রথম দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা, আমি যদি মনে করতে পারি আর কি, যে আওয়ামী লীগের লোকেরা এখন চিন্তিত। আওয়ামী লীগের লোকেরা এখানে, তারা অনুপ্রবেশকারী নয়, তারা এখানে আমন্ত্রিত অতিথি। অতিথি যারা যখন এসেছিলেন তাদের বিরুদ্ধে কারোর কোনো মামলা ছিল না। মামলাগুলো তারা চলে আসার পরে, তো সেগুলোকে জানাতে হবে কি ধরনের মামলা হয়েছে, কি ধরনের অপরাধে তারা অপরাধী, সেগুলো তো নির্দিষ্ট অনেক মেকানিজম আছে, তাই না? বারবার এত তাদেরকে বারবার বোঝানো বিরক্তিকর হয়ে যায়। তারা দয়া করে বন্দি প্রত্যর্পণ চুক্তিটা পড়ুন। কেউ তো এখানে বন্দি নয়, চুক্তিটা তো বন্দি প্রত্যর্পণ চুক্তি। তো বন্দি কি হয়েছেন নাকি? কেউ পুলিশ আটক করেছে নাকি? আপনি বলতে পারেন হাদিস হত্যাকারীদের পুলিশ আটক করেছে, সেখানে প্রশ্ন আসবে বন্দি প্রত্যর্পণ। শেখ হাসিনা হোক, বাকি যারা হোক, তাদের কেউ বন্দি নন, তাই না? তাদের প্রসঙ্গে হঠাৎ বন্দি প্রত্যর্পণ চুক্তি এসব তোলা ফলাই তো হাস্যকর। মানে পড়াশোনা দাবিকরণ করেছেন, কিন্তু আমার মনে হয় এত মূর্খ আমি কোনো দেখিনি। একটা, মানে যারা দায়িত্বে আছেন তাদের কথা বলছি, বাংলাদেশের অনেক মানুষ শিক্ষিত বন্দি আছে, ফলে যেটার কোনো প্রশ্নই নেই। তারা চাপে আছেন, কোনো চাপে নেই, কোনো চাপে নেই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে তো আওয়ামী লীগের লোকেরা আছেন সংখ্যাটা বোধহয় খুব বেশি হবো আমার মতো 600 থেকে 700, তার বেশি নয় ভারত সরকারের তথ্য অনুসারে। 4 কোটি বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ দেশে আছে, এবং আমি জানি তারা রুখে দাঁড়াবে। তাদের রুখে দাঁড়ানোর জন্য, যদি তারা রুখে দাঁড়ান, যেটা করার করণীয়, প্রয়োজনে ভারত পাশে দাঁড়াবে 71-এর মতো। এটাও আমি বললাম, আমি বারবার বলছি, সেটাও বলছি। এবং শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন পরের কথা। এই সরকারকে বাধ্য করা হবে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। নাহলে আপনি বুঝতে পারছেন না যে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হচ্ছে না? মুখে বলা হচ্ছে খুবই স্বাভাবিক, কোনটা স্বাভাবিক আপনি দেখছেন? ভিসা কি চালু হয়েছে? চালু হয়নি তো। পর্যটন ভিসা চালু হয়নি, এখনো হয়নি। কবে? আর সকলেই বলছেন হবে হবে হবে। এখনো পর্যন্ত মেডিকেল ভিসার জন্য লোকে দরবার করছেন, মেডিকেল ভিসাও সঠিক হয়নি, তাই না? কোনটা স্বাভাবিক হয়েছে? আপনি বলছেন এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক মেকানিজম আছে, একটারও বৈঠক শুরু হয়েছে? গঙ্গা চুক্তি তো শেষ হবে এই 26-এ, একটাও কি শেষ হয়েছে? কোনো শুরু হয়েছে আলোচনা? যে আলোচনাটা শুরুই হয়নি, সেই আলোচনাটা শেষ হবে কি করে এই বছর, তাই না? আমি তিস্তা বিস্তা তো বাদই দিলাম, অন্য প্রসঙ্গ। হ্যাঁ, যেটা হবে, যেটা বুঝতে পারছেন সেটা সত্যি কথা। শুভেন্দু অধিকারী বা তার সরকার যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জমিগুলো দিতে পারেননি, সেই জমিগুলো তারা দেওয়ার, বিএসএফ এর হাতে তুলে দেবেন।
সে নিয়ে অনেক বাদ বিতণ্ডা হবে বলেই আমার আশঙ্কা। ফলে তাতে সম্পর্কে আমি খুব উন্নতি লক্ষ্য করছি না, আরো অবনতি দেখছি। এক, আর পদ্মার ওখানে যে বাঁধ ইত্যাদি নির্মিত হবে, ওটা যে ঘোষণার জন্য ঘোষণাই, ওখান থেকে ওটা দেখবে কয়েক লক্ষ মানুষকে গ্রাম কি গ্রাম উচ্ছেদ করতে হবে। সেটা কি পারবেন? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে ধরনের আর্থিক পরিস্থিতি, মানুষ আর কয়েকদিন পর রাস্তায় নামলো বলে, এবং সেইখানে আপনি গ্রামকে গ্রাম উচ্ছেদ করে জলাধার বানাবেন, কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদ করতে হবে। সেটা তিস্তা ডেল্টা প্রজেক্টই হোক আর গঙ্গার চুক্তি প্রজেক্ট হোক, একটা জলাধারও বার করতে পারবেন না আগামী জীবদ্দশার মধ্যে। তারেক রহমানের জীবদ্দশার মধ্যে একটা জলাধার হবে। জলাধার তৈরি করা ঘোষণাটাই যথেষ্ট, ভারতেও করা যাবে না। কারণ আমাদের দুটো দেশে যে না এত ঘন জনবসতি, ডেনসিটি অফ পপুলেশন এত বেশি, এত মানুষকে উচ্ছেদ করতে হবে, আপনি গুলি করে মেরে উচ্ছেদ করতে হবে, নইলে উচ্ছেদ করতে পারবেন না। আপনাকে গ্রাম ছেড়ে চলে যাবে মানুষ। জলাধার মানে বোঝেন? আপনি যে জলাধার তৈরি করবেন, সেই জলাধারের জন্য আপনাকে সেই এলাকার মানুষের সম্মতি চাই, যে কৃষকদের সম্মতি চাই। আর নিম্ন বাংলাদেশে সেখানে হচ্ছে অত্যন্ত উর্বরা জমি, প্রায় 4 ফসলও সেখানে ফসল হতে পারে, যেমন বাংলায় হয়। ফলে আমার কাছে মনে হয়েছে এগুলো ঘোষণার জন্য ঘোষণা, দুর্ভাগ্য। এবং আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। আজকে আমরা রাশিয়ান এম্বাসি থেকে একটা বিবৃতি পেলাম যে কিভাবে রূপপুর বিদ্যুতে ইউরেনিয়াম ভর্তি করা হয়েছে। তার ফলে আপনারা এখনো বিদ্যুৎ পাচ্ছেন, আপনারা মেট্রো রেলে যাতায়াত করতে পারছেন, আপনারা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারছেন। সবটাই শেখ হাসিনার অবদান। তিনি গণতন্ত্রের জন্য হয়তো অনেক কিছু তার খামতি থাকে, কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যা করেছিলেন, তার সময় পর্যন্ত ভারতের থেকে মাথা পিছু আয় বাংলাদেশের বেশি ছিল। আমরা অত্যন্ত বলি, এখানে আমরা তর্ক করি, কেন বাংলাদেশিদের দায় পড়েছে আসামে আসবে, আসামের অর্থনীতি অনেক নিচে, কেন আসবে? তারা তো একসময় একটা অ্যাম্বাসেডর বলেছেন আমাদের বাংলাদেশিদের এখন আয় এত বেশি, তারা মেডিটেরিয়ান সিতে সুইমিং করতে যেতে পারে, ফলে তাদের তো আসার দরকার নেই। তবে এগুলো রাজনীতির জন্য বলা হয়ে থাকে, এগুলো নয়। কিন্তু আসল পরিস্থিতি যেটা, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, অন্য কোনো কারণ নয়। প্রকৃতভাবে যদি আপনাকে সম্পর্ক তৈরি করতে হয়, ভারত যে প্রস্তাবগুলো দিয়েছে যৌথ মেকানিজমের বৈঠকগুলো শুরু করার, একটাও কেন তারিখ এখনো দেননি? এই প্রশ্নটা করুন আপনারা আপনাদের সরকারের কাছে, কেন একটা লোক দিচ্ছেন না? আপনি গঙ্গা চুক্তি নিয়ে যৌথ রিভার কমিশনের বৈঠকের জন্য একটা তারিখ কেন দিচ্ছেন না, যে অমুক তারিখ থেকে আমরা রাজি আছি, শুরু করব? আপনি তো করছেন না। আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, যেটা ভারতের সঙ্গে করেছিলেন। ওখান থেকে জঙ্গি আর এখান থেকে হিজবুত তাহরির, এর কি আলাদা হবে নাকি এই চুক্তি? মানে কি চুক্তি? চুক্তি মানে কি? কিছুই তো মানে বোঝা যাচ্ছে না। আপনার পাকিস্তানের সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স মানে ভারতের অপারেশন সিন্দুরের বিরুদ্ধে যে জেনারেল লড়াই করেছিল, তিনি বাংলাদেশের ঢাকায় বসে আছেন, 26 জন লোক নিয়ে কাতার থেকে এসছেন। কি জন্য এসছেন? ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য নাকি? সেইগুলো এগুলো ভারত তো জানে, এগুলো ভারত জানে, সবই বুঝছে। সুতরাং আমরা 2000 আশা করেছিলাম 2001 থেকে 3 আমরা খালেদা জিয়া সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলাম, 3 থেকে আমরা বুঝেছি ভুল করেছি, 2003 থেকে বুঝেছিলাম ভুল করেছি। এবং আমার মনে হয় সেই শিক্ষাটা আপনাদের যারা সাংবাদিক এসেছিলেন এখানকে, তাদেরকে বুঝিয়েও দেওয়া হয়েছে যে আমরা কিন্তু অতীতটা ভুলিনি। 2001 থেকে 6 এটা কিন্তু আমাদের স্মৃতিতে আছে। ফলে সেই সম্পর্কের ভিত্তিতে আপনি কতটা কি করবেন, মুখে ভাষণ যাই, ও কি ফুটবল নয়, অমুক নয়, তমুক নয়, এমন একটা ভান করছেন যেন সুপার পাওয়ার। আপনি খেতে দিতে পারছেন না মানুষকে, ফার্টিলাইজারের জন্য ভারতের কাছে হাত জোর করছেন, আর আপনি এসব বড় বড় কথা বলছেন। ফার্টিলাইজার না দিলে তো আপনার কয়েকদিন পর বাংলাদেশের দুর্ভিক্ষ হবে, আমি দেখতে পাচ্ছি। হাম আপনি একটা রক্ষা করতে পারছেন না, যে হাম হচ্ছে অতীতের বিষয়, একটা রোগ, সেই রোগে শয়ে শয়ে শুধু মারা যাচ্ছে। কোন মুখে কথা বলেন, লজ্জা করে না এদের? শেখ হাসিনা ছিল বলে তো বেঁচে গিয়েছিল কোভিড এর সময় এইসব বিএনপি নেতারা, তাদেরকে ভ্যাকসিন দিয়েছিলেন শেখ হাসিনা। এই বললাম আর কি। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা খুব এবং আমাদের জন্য কিছু এসে যায় না, ভারতের জন্য। ভারতে থাকবে এরকম, প্রতিবেশী এরকম নিয়ে চলতে হবে, উপায় তো কিছু নেই। কেউ একজন
একজন যদি বাড়িতে, আমার বাড়ি যদি একটা বখাটে ছেলে থাকে, তা কি করবো? তাকে তো ফেলে দিতে পারবো। বখাটে ছেলেকে চেষ্টা করবো বোঝানোর, যে না বুঝতে পারে তো কি করবো, দু একটা জ্বর থাপ্পড় মারবো মাঝে মাঝে, এই আর কি। তাছাড়া তো দাদা 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 আপনার কিছু কথা বাংলাদেশের মানুষ কিন্তু কষ্ট পাবে। না না, কষ্ট পাওয়ার কিছু নেই, না, না, আমি তো সত্য না, কথা না, বলি। না, 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 আমি বলি আমাদের এখানে যেরকম বখাটে প্রবণতা আছে, আপনাদের ভারতেও বখাটে প্রবণতা আছে, এবং আপনারা ভারতেও আমি বললাম, রাজ্যে আর নেই, না, 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 আর নেই। আপনি 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 এইভাবে আর আমার দেশকে নিয়ে আপনি অসম্মানক কথা বলবেন, আমি এইটা মেনে নেব না। এটা অত্যন্ত আপত্তিকর। এটা তো আপনি বিজেপির ভাষায় কথা বলছেন। না না পুণ্যে ভাই, এগুলো অ্যালাউ করেন না। এখানে আমরা কারো ওই সারমন শুনতে আসিনি। আমরা পাকিস্তানিদের সারমনও শুনবো না, আমরা ভারতের কোন সাংবাদিকের অসভ্য কথাও শুনবো না। আমরা আমাদের মানুষকে খেতে দিতে পারি না, আর ভারত তার সারা দেশের মানুষকে খেতে দিতে পারে? আপনার এই শিরোনামই তো ভুল। 3 পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের আশপাশে ভারত আছে। ভারতের তেল আমদানি করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে না? ভারতে কত লোক না খেয়ে মারা যায়। না না, আমি বলি ভারতের স্যানিটেশন সমস্যা কোথায়? আপনি একদিন এখানে কংগ্রেসের একজন মুখপাত্রকে আনেন, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, মহাত্মা গান্ধীদের দল যেটা, তারা বলবে বিজেপি কি পরিমাণ দুঃশাসন চালাচ্ছে। অসম্ভব। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসাবে আমি যেরকম পাকিস্তানি রাজাকারদেরও কোনো আস্ফালন শুনবো না, ওরকম মোদি স্টাইলে অভিভাবকত্ব সুলভ বক্তব্য আমি তীব্রভাবে নিন্দা করছি। গৌতম লাহিড়ী তার সীমা ছাড়িয়েছে, আমাদের দেশকে বখাটে বলছে। আপনি আপনার সম্পূর্ণ আমি কারো কথা ইন্টারফেয়ার করি না। আমি নিশ্চয়ই আমার দেশের বিরোধী হলে সবার আগে আমাদের দেশ, এই ব্যাপারে কোনো রকম কোনো ছাড় নাই। আমি নিশ্চয়ই, উনি যেহেতু নিজে থেকে বের হয়ে গেছেন, আমরা থাকলে ভালো হতো। তাহলে উনি 71-এর কি বোঝে? উনি 71-এর কথা বলছে। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্বসূরীরা করেছে। হ্যাঁ, ভারত বন্ধু হিসাবে আশ্রয় দিয়েছে, সোভিয়েত ইউনিয়নও 7 নৌবরের বিরুদ্ধে নৌবর পাঠিয়েছে। ভারতের স্বার্থ ছিল পাকিস্তান 2 টুকরা হোক, আর আমাদের ছিল আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার। ভারত এবং আমাদের স্বার্থ মিলে গিয়েছিল, তারা আমাদের সহায়তা করেছে। এই ধরনের বক্তব্য, এই ধরনের গৌতম লাহিড়ী মার্কা বক্তৃতা বাংলাদেশে ভারত মানে উগ্র সাম্প্রদায়িককে উৎসাহিত করবে। এইটা কোনো সাংবাদিকের বক্তব্য হতে পারে না। আমি সম্পূর্ণ আপনাদের সবার বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে দেশ বিরোধী কোনো কথার সঙ্গে আমরাও নাই। আমরা প্রতিবেশী যদি বখাটে হয়, আরে আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করি। মোহন ভাই, আমাদের দর্শক অপেক্ষা করছে আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। আমি শুধু এই ঘটনাটার দিকে আপনার এই প্রতিষ্ঠা, এবং আমি আজকে আপনার দর্শকদের বলি, ভারতের হাই কমিশনার 74 সালে বঙ্গবন্ধুকে গিয়ে বলেছিল যে আপনি ওআইসিতে সম্মেলনে যেন না, পাকিস্তানের করাচিতে। বঙ্গবন্ধু লাল ফোনে ইন্দিরা গান্ধীকে ফোন দিয়ে বলেছিল যে আস্ক ইওর হাই কমিশনার টু লার্ন, আমি একদম ইংলিশের দায়িত্ব নিয়ে বলছি, আপনি বহু বইতে পাবেন, আস্ক ইওর হাই কমিশনার টু লার্ন হাউ টু টক উইথ শেখ মুজিবুর রহমান। আমরা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ভারত বন্ধু রাষ্ট্র, আমরা সবসময় ভারত বাংলাদেশে আমি সম্পর্ক চাই, কিন্তু আমরা 71-এর মতো করবো। 71 আর বর্তমানকে এক নাকি? এটা তো এনসিপিদের মতো কথা হয়ে গেল যে আরেকটা মুক্তিযুদ্ধ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে ন্যায্য অন্যায্য কারণে। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, আজকেও তারা বড় বড় মিছিল করেছে। আওয়ামী লীগকে কেউ আটকে রাখতে পারবে না। এর সঙ্গে ভারত কি হেল্প করবে? ভারত আওয়ামী লীগের সঙ্গে আর্মি পাঠাবে বাংলাদেশ? এটা হয়? এটা কি জ্ঞান দেন আমাদেরকে? আমরা গতকাল জন্মেছি। জি মোহন ভাই, আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করি। আপনার দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি পরবর্তী কিছু জিনিস আছে। এখন এখানে যদি পাকিস্তানের সাংবাদিক এসে বলে যে আপনারা তো আমাদের দাস ছিলেন, তাহলে আপনি ঠিক থাকতে পারবেন? আমার আমার কথা শোনেন, বর্তমান সরকারের ব্যর্থতা থাকতে পারে, ইউনূসের পাপ থাকতে পারে,
শেখ হাসিনা সরকারের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু তাই বলে ভারত থেকে আমার জ্ঞান নিতে হবে আর আপনার এই শিরোনাম আর করবেন না। আপনি ভারতকে কোন হিসাবে সোভিয়েত, রাশিয়া, চায়না, আমেরিকা, চায়নার সঙ্গে পরাশক্তি বলছেন? ভারতের অর্থনীতি কত দূরে? ভারতে কত লোক না খেয়ে থাকে? ভারতে এই যে আম্বানি আর আদানিরা মিলে কিভাবে লুটপাট করছে? আমার কথা না, পার্লামেন্টের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বক্তব্য শোনেন। এখন বলেন। আচ্ছা মাহমুদ, আমরা আমরা আপনার ইমোশনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই বিষয়টা নিয়ে মাথায় রাখবো এবং আপনার শিরোনাম নিয়ে যেটুকু পছন্দ হয়েছে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চাই যে আলোচকদের সঙ্গে আলাপ করে নিতে। আজকে সেই সমস্যা ছিল না। আমরা একটা সাবজেক্টের জন্য অপেক্ষা করছি, ওই সাবজেক্টে আলোচনা দিয়ে আজকে অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করি। সেটা হলো সুপ্রিম কোর্টের ইলেকশন নিয়ে চারদিকে নানান আলাপ। আমি গতকাল প্রথম দিনে ভোটে দেখেছিলাম যে 1100 ভোটের মধ্যে মাত্র 1000 ভোট দিয়েছিল। আমরা আমি 11,000 ভোটের মধ্যে 1000 ভোট দিয়েছিল। তো আমরা জানি, আমি বলেছি যে ওই 18, 24, 14 যে নির্বাচন, এটা একটা মিনি ভার্সন আপনাদের সুপ্রিম কোর্টে হলো। আপনার কি মনে হয়? আপনার কি আপনার আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি এখানে বলি, আপনি এখন যেটা দেখছেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে এবারে, আপনি রোগের লক্ষণ দেখে আলাপ করছেন। আপনি মূল রোগে যেতে হবে। মূল রোগটা হচ্ছে 90 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার স্বাধীন ছিল এবং একটা সভ্য দেশে বার স্বাধীন থাকতে হয়। আইনজীবীরা বার অঙ্গনের বাইরে, কোর্টের বাইরে গিয়ে দল করবে। বারের মধ্যে দলবাজি করলে সেই বারের আইনজীবীদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আমাদের পূর্বসূরীরা ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, কিংবা এই যে আইনমন্ত্রী এখন যিনি সাবেক আইনমন্ত্রী কারাগারে আছেন, তার আনিসুল হক, তার পিতা প্রয়াত সিরাজুল হক, বা অন্যান্য আইনজীবীরা, তারা বারটাকে যতটা সম্ভব একটা গণতান্ত্রিক বার এবং দলবাজির ঊর্ধ্বে রেখেছিল, যেটা আমরা যেরকম রাখতে পারিনি, আপনারা সাংবাদিকরাও রাখতে পারেননি। আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়নি, কিন্তু আপনাদের তো ডিইউ যে দুইটা, বিএফইউ যে দুইটা, একটা আওয়ামীপন্থী আর একটা বিএনপি জামাতপন্থী। তো আপনি যেটা আজকের নির্বাচন বা গত 2 দিনের যে নির্বাচন দেখছেন, এইটা 14, 18, 24 জাতীয় নির্বাচনের সঙ্গে আমি নাই যাই, এটা 2022, 2023, 2024-এর নির্বাচনে শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র শেখ ফজলেনুর তাপস, যিনি বিচার বিভাগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার কুখ্যাত খলনায়ক, সে তার শখ হলো যে এখানে কেন নির্বাচনে তার পকেট থেকে বেরিয়ে আনা লোকরা হারে। এই জন্য সে নির্বাচনকে কলুষিত করলো, একবার জোর জবরদস্তি করলো, আরেকবার পুলিশ দিয়ে, আজকের যিনি প্রেসিডেন্ট হয়েছেন, আগে এবারও হয়তো হবে, মাহবুবউদ্দিন খোকনকে পিটিয়ে রক্তাক্ত করলো, বারের মধ্যে পুলিশ ঢুকালো। এবং আপনার এই টকশোতেই খুব আসেন জনপ্রিয় ব্যক্তি, সাহস করে কথা বলেন, অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব। মহসিন রশিদ সাহেব আপনার অনুষ্ঠানে আসলে জিজ্ঞেস করেন, 2023 সালে ওই তাপসের প্যানেলের ফকির দুলালের বিরুদ্ধে আমরা বারের সাধারণ আইনজীবীরা, মুক্তমনা যারা, আমরা একটা অ্যাডহক কমিটি করেছিলাম ওই নির্বাচিত অনির্বাচিত জোর জবরদস্তি কমিটির বিরুদ্ধে। সেই লড়াইটা ছিল। 24-এ এটা আরো ভয়াবহ রূপ নেয়। আজকের যিনি অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, উনি তখন আগেও সেক্রেটারি ছিলেন, উনি 24-এর নির্বাচনের সম্পাদক প্রার্থী ছিল পারে। তাপসরা তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়েছিল। এমনকি আওয়ামী লীগ করে, এখন আওয়ামী লীগের জন্য জান দেয় অনেক লোক আছে, তাদেরকেও তাপস গ্রেপ্তার করিয়েছিল, কারণ তাদের কেউ কেউ তাপসের ভ্রাতৃবধূ নাইট সুলতানা জুথির পক্ষে কাজ করেছিল, তাপসের অনুগত প্রার্থীর পক্ষে কাজ করে। অর্থাৎ মানে সবই তাপসদের পকেট থেকে কন্ট্রোল করার যে নগ্ন উলঙ্গ প্রতিযোগিতা, সেইটার আমরা ভয়াবহ রূপ 24-এ দেখেছি। আর এইবার দেখলাম যে তারা বাংলাদেশের আইনের সুযোগ নিয়ে বলছে যে আওয়ামী লীগ করে বা এরকম সমর্থন করে এরকম লোককে নির্বাচন করতে দেবে না, যার ফলে তাদের নির্বাচনটাই চরম বিতর্কিত। একটা বড় অংশের লোক ভোট দিতে যায়নি। ইভেন আমি দেখেছি বিএনপি পন্থী আইনজীবীদের মতো যারা বিবেকবান, তারাও মনে করে যে এই নির্বাচন হাস্যকর, কারণ এইখানে অঘোষিতভাবেই মেইনলি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের একটা অংশ, এবং আমি একটা অংশ যে কারণে বলছি যে বিএনপি পুরাটাই মুক্তিযুদ্ধ বিরোধী না, বিএনপি এবং জামাত।
তো সেইখানে বিএনপি যেহেতু একা করছে, জামাত তার মতো করছে। এই নির্বাচন বারের জন্য আরো কলঙ্ক যুক্ত করলো এবং বিএনপির জন্য কোনো উপকারে আসবে না। যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন দেখবেন বিএনপিরা মূল্যায়ন করবে, এখনো আওয়ামী লীগ করে কিনা জানি না, বিএনপি করবে যে আমাদের বোধহয় বার থেকেই শুরু হয়েছিল আমাদের অতিরিক্ত ক্ষমতার দম। তো এইখানে মূল রোগটা হচ্ছে সব জায়গায় আমার লোক চাই, আমার অনুগত লোক থাকবে। এক পক্ষ মনে করে শেখ হাসিনার অনুগত, আপনার কি নাম, অফিসের দারোয়ান থেকে শুরু করে চিফ জাস্টিস পর্যন্ত আমার অনুগত থাকতে হবে। তারা অনুগত করেও ফেলেছিল, এক ঝড়ে সব উড়ে গেছে, ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তো বিএনপি যদি সে একই পথে হাঁটে তাহলে জনগণ তাদেরকেও তার যোগ্য জবাব দেবে। আমি মনে করি বিএনপি, ইভেন আওয়ামী লীগ, আপনার অনুষ্ঠানও বহুদিন বলেছি, আপনি আজকে দেখেছেন চট্টগ্রামে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় বাঁধ ভাঙা জনগণ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করেছে। আমি তাদের ধন্যবাদ দিই এবং আমি খুব নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেই, আপনি কোনো রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করে আপনি শেষ করতে পারেন না। আওয়ামী লীগ আমলে জামাত, আমি একটু বলে নেই, তারপর আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আওয়ামী লীগ আমলে জামাতকে নিষিদ্ধ না করলেও নানা নিবন্ধন বাতিল হয়েছিল। আপনি তো খুব একজন ব্যস্ত সাংবাদিক ছিলেন বা আছেন এখন। আপনার মনে আছে গোলাম আজমের যখন হসপিটালে নর্মাল মৃত্যু হলো, ওই যে যুদ্ধাপরাধের দায়ে যে বিচার চলছিল, সেই গোলাম আজমের জানাজায় বাইতুল মোকাররমে এবং সেদিনই আমি আমাদের বন্ধুদের বলেছিলাম যে জামাতের বিরুদ্ধে আপনার লড়াই আরো তীব্র করেন, আদর্শিক লড়াই করেন, আমাদের তরুণদেরকে বোঝান যে কেন আপনারা শিবির জামাত করেন, আপনি আমার দল করেন বা অমুক দল করেন। এই যে আমাদের বিখ্যাত অহেতুক অহংকারী গৌতম লাহিড়ী যে বড় বড় কথা বলে বামপন্থীদের বলল কোনো জায়গায় নাই, কেরালায় বামপন্থীরা এইবার পর্যন্ত ক্ষমতায় ছিল। ভারতে যদি হিন্দুত্ববাদীর উত্থান হয়, যারা মনে করে মুসলমান গরুর জীবন মুসলমানের জীবনের চেয়ে বেশি দামি, তো তাহলে এখানে তো মৌলবাদের উত্থান হবেই, আপনি ঠেকাতে পারবেন না। এবং নরেন্দ্র মোদী সবচেয়ে খুশি যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে। এটা নরেন্দ্র মোদী এবং তার এই যে ছিস্কা এই চামচা নাম কি শুভেন্দু তাদের জন্য এইটা আপনার সুবিধা হয় যে ওই পারে পুরো মানে আমাদের বাংলাদেশে, ওটা পুরো বাংলা বলে, আমাদের তোমাদের ওইখানে মুসলমান এত উত্থান, তা আমাদের এখানে হবে না কেন? যে কারণে দেখেন শুভেন্দু চিফ মিনিস্টার হওয়ার আগে ইসকনের মন্দিরে গিয়ে ঝাপাঝাপি শুরু করছে। কাজেই আমি খুব নাগরিক হিসাবে, আমি সাহসী নাগরিক, আমি দৃঢ়তার সঙ্গে বলি, আপনার অনুষ্ঠান পরে যদি গৌতম লাহিড়ীরা দেখে, আমাদেরও কিছু যায় আসে না ভারত আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ করলে। যে জাতি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় দেশ অর্জন করে, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়, যে দেশের রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ভারতকে মুখের ওপর বলেছে আমি কোথায় যাব না যাব আপনার কাছ থেকে প্রেসক্রিপশন নেব না, এবং শেখ হাসিনাও যে যাই বলুক ওই ভারতের কথায় চলেনি রাজনীতির কারণে দেশে ভিতরে। আপনি কি জানেন পুনিয়া ভাই, একটু বলি আজকে আর অল্প একটু, ভারতের নির্বাচনে এই গৌতম লাহিড়ী যারা মূল রাজনৈতিক গুরুরা, এই মোদিরা এই কথাই কংগ্রেসের বিরুদ্ধে বলে যে কংগ্রেস হচ্ছে পাকিস্তানের দল, কংগ্রেস হচ্ছে মুসলমানের দল, কংগ্রেসকে ভোট দিলে মুসলমানদের হিন্দু মহিলাদের কি নাম না মঙ্গল সূত্র থাকবে না, এটা পাকিস্তান হয়ে যাবে। কাজেই উভয় দেশের সাম্প্রদায়িক শক্তিগুলোকেই আমি তীব্র নিন্দা করি। সেন্সেবল কথা বলেন, একে অপরের প্রতি অনুগত কথা বলেন, বন্ধুসুলভ কথা বলেন। আমাদের দেশের অনেক ত্রুটি আছে, আমাদের এখানে অনেক উগ্র ভারত বিরোধিতা আছে যার কোনো ভিত্তি নাই, যেটা খালি রাজনীতির খাতিরে। কিন্তু তাই বলে আমার ভারতের সাংবাদিক এসে আমাদের দেশকে, এন্টার বাংলাদেশকে বখাটে প্রতিবেশী বলবে। আমরা যদি বখাটে প্রতিবেশী হই, ভারত হচ্ছে আপনার টাউট প্রতিবেশী। আমাকে একটা প্রশ্ন করেন আজকে, আপনি আমার উত্তরটা আরেকদিন খুঁজেন গৌতমের কাছে। ভারতের সঙ্গে
ভারতের কোন প্রতিবেশী সুসম্পর্ক আমাকে দেখান। আমরা না খারাপ লোক, ভারতের সঙ্গে ভারতের কোন প্রতিবেশী সুসম্পর্ক? আরে ভুটান পর্যন্ত ভারতকে বিশ্বাস করে না, নেপাল তো করেই না, শ্রীলঙ্কা বহু আগে চলে গেছে, পাকিস্তানের সঙ্গে তো যুদ্ধই করে। তো সুতরাং এরকম এই যে গৌতম লাহিড়ীদের যে দম্ভ, এইটা হচ্ছে আমাদের এখানে এনসিপিদের দম্ভ, জামাতদের দম্ভ। এই দুই দম্ভের জ্বালায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সাধারণ জনগণ এবং আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ, তাদের মানসিক যন্ত্রণা হবে। একে অপরের প্রতি যে একটা সাংস্কৃতিক ঐক্য টান আছে সেটা বিঘ্নিত হবে। কিন্তু দিনের শেষে গণতন্ত্র অবশ্যই দুই দেশেই বিকশিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সব ওভারঅল ভালো আলোচনা হয়েছে। আমি আপনাকে আরেকটা কথা বলি পূর্ণিয়া ভাই, লেনিন বলতেন যে মানে আমরা যাদেরকে বলি মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিন, যিনি একটি বিশ্বের নতুন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শোষণহীন সমাজতন্ত্র, উনি বলতেন যার এবং রাইটিস্টরা যদি আমার ভুল ধরে তাহলে বুঝতে হবে আমি সঠিক পথে আছি। তা আপনার যারা বিএনপি জামাত এবং অন্ধ আওয়ামী লীগাররা বলে আপনি আপনার সমালোচনা করে, সেই জন্য আমি মনে করি আতিক রহমান পূর্ণিয়াকে রেড স্যালুট, আপনি সঠিক পথে আছেন।